সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আলোচনা করব ক্লাস 9 এর অ্যাসিড বৃষ্টি। আমরা জানি জলের পিএইচ সাধারণত হওয়া উচিত বিশুদ্ধ জলের 7। বৃষ্টির জল যদি বিশুদ্ধ হয় তাহলে তার পিএইচ 7 হওয়া উচিত। কিন্তু দেখা যায় বৃষ্টির জলে অনেক সময় কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো মিশে থাকে। ফলে বৃষ্টির জলের পিএইচ কমে গিয়ে আম্লিক রূপ নেয়। এবার আমরা সচরাচর যখন বৃষ্টির জলের পিএইচ লেস দেন 5.6 অর্থাৎ 5.6 এর যখন কম হয় তখন সেই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন বলি। অর্থাৎ বৃষ্টির জলে যদি অ্যাসিড মিশে থাকে সেই বৃষ্টিটাকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি। এবার কারণগুলো দেখা যায়, কি কারণে অ্যাসিড বৃষ্টি হয়। তোমরা সবাই জানো বায়ুমণ্ডলে বিভিন্ন পরিমাণে গ্যাসীয় অক্সাইডগুলি থাকে। কোনোগুলি ন্যাচারালি থাকে বা কোনোটি থাকে পরিবেশ দূষণের কারণে, বিশেষ করে বেশি পরিমাণে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে। যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটি জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। যেমন জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত যদি পোড়ানো হয় তাহলে একটি গ্যাস উৎপন্ন হয়, তার নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড। কারণ কয়লা বা অন্যান্য জীবাশ্ম জ্বালানিগুলিতে সামান্য পরিমাণে সালফারের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই সালফার দহনের ফলে সালফার ডাইঅক্সাইড হয় এবং যেটি বায়ুতে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করতে পারে। বিদ্যুৎ বজ্রপাত বা অন্যান্য ন্যাচারাল টেম্পারেচারে সালফার ট্রাই অক্সাইড হয় এবং সেটি জলে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে বায়ুমণ্ডলে আমরা দেখতেই পাচ্ছি কার্বনিক অ্যাসিড যেমন একটি মৃদু অ্যাসিড তৈরি হলো, সালফিউরিক অ্যাসিডের মতো একটি তীব্র অ্যাসিডও তৈরি হতে পারে বা তৈরি হয়। আমরা জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেন নামক একটি গ্যাস আছে। সেটি যখন বজ্রপাত হয়, বজ্রপাতের সময় তখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গঠন করে। এই নাইট্রিক অক্সাইডটি অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, NO2। এবার এই NO2 জলে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। তার ফলে তোমরা দেখতেই পাচ্ছ যে বায়ুমণ্ডলে যখন বজ্রপাতের ফলে নাইট্রিক অক্সাইড এবং সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জলে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড মিশে গিয়ে নাইট্রিক অক্সাইডও উৎপন্ন করে। এবং
এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটি অনেক সময় অতিরিক্ত পরিমাণে নাইট্রিক অ্যাসিড ব্যবহারের ফলেও কলকারখানা এবং আমরা দেখেওছি যে স্বর্ণ কারের কারখানায় এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সেই কারণেও এটি বায়ুমণ্ডলের এর পরিমাণ অনেক সময় বৃদ্ধি পায়। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে বায়ুমণ্ডলে এই যে বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বাকি দেখলাম সালফার ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড, এইগুলোর উপস্থিতির ফলে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এইগুলোর পরিমাণ বৃষ্টির জলে যখন বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে অ্যাসিড বৃষ্টি বলি। কার্বনিক অ্যাসিড মূলত মৃদু অ্যাসিড। প্রধানত অ্যাসিড বৃষ্টির জন্য যে প্রধান দায়ী হলো নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড, প্রধান দায়ী। এটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসেও, আমি কোন এক কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্নটি দেখেও ছিলাম যে বায়ুমণ্ডলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান দুটি অ্যাসিডের নাম কি? অবশ্যই সে দুটি হবে নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড, প্রধান দুটি অ্যাসিড যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে তোমরা এটা মনে রাখবে, বা বিশেষ করে যারা চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছ তাদের এইটা খুবই গুরুত্বপূর্ণ, বা যারা উচ্চ মাধ্যমিকে পরিবেশ বিদ্যা নিয়ে পড়ছো বা উচ্চতর ক্ষেত্রে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়ছো, তাদের অ্যাসিড বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা অ্যাসিড বৃষ্টির ফলে কি হয় সেটা দেখে নেব। ফল অ্যাসিড বৃষ্টি অবশ্যই তোমরা বুঝতে পারছো পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। অ্যাসিড বৃষ্টি প্রথমত দেখো যে বৃষ্টিতে যদি অ্যাসিডের পরিমাণ বেশি হয় তাহলে আমাদের চাষের জমিগুলি অনুপযোগী হয়ে যাবে, চাষের অনুপযোগী হয়ে যাবে, কারণ মাটিতে আম্লিকতা বেড়ে গেলে ফসল উৎপাদন কমে যাবে। এটা একটা বিশাল ক্ষতিকারক দিক। এবং অ্যাসিড বৃষ্টি বিশেষ করে জলজ প্রাণী, বিশেষ করে মাছ বা অন্যান্য প্রাণীর মারাত্মক ক্ষতি সাধন করে এবং তাদের মৃত্যু হতে পারে। প্রচুর পরিমাণে কোনো এক জায়গায় অ্যাসিড বৃষ্টি হলে প্রচুর মাছ বা অন্যান্য জলজ প্রাণীদের ব্যাপক হারে মৃত্যু ঘটাতে পারে। এবং অ্যাসিড বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণ বেশি হলে গাছের কিন্তু বা উদ্ভিদের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, তাদের মুকুল বা ফলে পচন হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে অ্যাসিড বৃষ্টিটা এমনি ক্ষতিকারক। এবং আরেকটা জিনিস আমরা পড়বো যে বিশেষ করে পুরানো যে স্মৃতিসৌধগুলি আছে সেগুলি বিশেষ করে মার্বেল পাথরের তৈরি, এবং মার্বেল পাথর মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত, কারণ আমরা জানি চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। তা এই মার্বেল পাথর, যেমন ধরো তাজমহল মার্বেল পাথর দিয়ে তৈরি, এই মার্বেল পাথর এই অ্যাসিড বৃষ্টি মানে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিড বৃষ্টির উপস্থিত সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড ও জলে পরিণত হয়, কার্বন ডাইঅক্সাইড ও জলে পরিণত হয়। এবং এই ক্যালসিয়াম সালফেট ওর উপরে একটা পাতলা আস্তরণ তৈরি করে মার্বেল পাথরের উপরে, এবং সেটি বৃষ্টির জলের দ্বারা অপসারিত হয়ে মার্বেল পাথরের উপর ছোপ ছোপ দাগ সৃষ্টি করে, অর্থাৎ মার্বেল পাথর ওই জায়গাগুলো ক্ষয়ীভূত হয়ে যায় এবং ছোপ ছোপ দাগের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় স্টোন ক্যান্সার। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা ক্লাস 9-এ পড়ছো তাদের যদি প্রশ্নগুলো তোমরা দেখো, দেখবে স্টোন ক্যান্সার অনেক জায়গায় এই প্রশ্নটি আছে। এবং কম্পিটিটিভ যারা জন্য খাচ্ছ তাদের চাকরি বাকরি বিভিন্ন পরীক্ষায় স্টোন ক্যান্সার আসে, কিন্তু তোমরা এটা ভালো করে দেখবে। তাহলে বুঝতেই পারছো অ্যাসিড বৃষ্টি আমাদের সব দিক থেকেই একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
এবার অনেক সময় বলতে পারো যে অ্যাসিড বৃষ্টি কিভাবে মোকাবিলা করা যায়। অ্যাসিড বৃষ্টি থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হলো পরিবেশ দূষণ মুক্ত করা, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করা। কারণ আমার মনে আছে যে একটি জায়গায় অ্যাসিড বৃষ্টির কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল যে সেখানে অনেকগুলো ইট ভাটা অবস্থিত এবং ইট ভাটাতে প্রচুর পরিমাণে কয়লা দহন করা হয় এবং তার ফলে বায়ুতে সালফার ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে গেছে। এবং অ্যাসিড বৃষ্টির জন্য আরেকটি উপাদান যে দায়ী কার্বন ডাই অক্সাইড। তোমরা জানো যে বেশি পরিমাণে বৃক্ষরোপণ করলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাবে। তাহলে এইগুলো আমরা অবলম্বন করতে পারি। এবার পরের প্রসঙ্গে আমরা আসব, সেটি হলো প্রশমন। প্রশমন কি? যখন তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষার বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, সেই সঙ্গে সঙ্গে অ্যাসিড বা ক্ষার উভয় ধর্মই প্রশমিত হয় বা উভয় ধর্মই লোপ পায়, সেই ক্রিয়াকে বলা হয় প্রশমন ক্রিয়া। তুল্য পরিমাণ, অবশ্যই তুল্য পরিমাণ, কারণ আমরা জানি যেমন NaOH এর সঙ্গে HCl যদি বিক্রিয়া ঘটায় তাহলে NaCl আর জল তৈরি হবে। তোমরা জানো যে NaOH থেকে OH- আয়ন পাওয়া যায়, HCl থেকে H+ আয়ন পাওয়া যায়। এটা আরএনএস এর তত্ত্ব থেকে আমরা জানি যারা ক্ষার তারা OH- আয়ন দেয়, যারা অ্যাসিড H+ আয়ন দেয়। এই দুটি বিক্রিয়া করে জল তৈরি করে। তার ফলে অ্যাসিডের ধর্মও থাকে না জলের মধ্যে এবং ক্ষারের ধর্মও থাকে না, দুটো ধর্মে লোপ পায়। তুল্য পরিমাণ অর্থাৎ তোমার OH- যে সংখ্যক নিতে হবে H+ আয়নও সেই সংখ্যক নিতে হবে। কারণ দেখো একটা OH- একটা H+ এর সঙ্গে বিক্রিয়া করছে, তার মানে তুমি যদি সমসংখ্যক না নাও তাহলে হয় কিছু পরিমাণে H+ অবশিষ্ট থাকবে, তাহলে অ্যাসিডের ধর্ম ধারণ করবে সেই দ্রবণটি, বা OH- আয়ন কিছু অবশিষ্ট থাকবে, সেটি ক্ষারের ধর্ম ধারণ করবে। তাহলে অবশ্যই তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষার বিক্রিয়া করে অ্যাসিড ও ক্ষারের উভয়ের ধর্ম লোপ পায়, সেই বিক্রিয়াটাকে বা সেই ক্রিয়াটাকে বলা হয় প্রশমন ক্রিয়া। এবং যে মুহূর্তে ওদের ধর্মটা লোপ পাচ্ছে সেটাকে বলা হয় প্রশমন ক্ষণ। প্রশমন ক্ষণ, প্রশমন ক্ষণ। এই প্রশমন ক্ষণ নির্দিষ্ট করার জন্য আমরা নির্দেশক ব্যবহার করি। কি কি নির্দেশক প্রশমনের জন্য কি কি নির্দেশক ব্যবহার করা হয়? দেখো, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার যদি হয় তাহলে যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। যে কোনো নির্দেশক। যদি তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার নেওয়া হয় তাহলে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড এই নির্দেশক ব্যবহার করা যায়। যদি মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার নেওয়া হয় তাহলে ফিনলফথ্যালিন এই নির্দেশকটি ব্যবহার করা যায়। যদি মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষার নেওয়া হয়
তাহলে নির্দিষ্ট কোনো নির্দেশক নেই, এই কন্ডিশন অনুযায়ী আমরা তখন নির্দেশক সিলেক্ট করি। তাহলে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস 9 এর পরিপ্রেক্ষিতে তোমাদের এমসিকিউ প্রশ্ন বা অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে এইভাবে প্রশ্ন দিতে পারে, বলতে পারে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের ক্ষেত্রে কোন নির্দেশকটি ব্যবহার করা হয়, বা মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে নিম্নলিখিত কোন নির্দেশকটি ব্যবহার করা হয়, এই 4টে অপশন দিতে পারে। এগুলো তোমরা মনে রাখবে। এবং অ্যাসিড সাহায্যে ক্ষার বা ক্ষারের সাহায্যে অ্যাসিডের এই প্রশমন যে বিক্রিয়াটা আমরা করি সেটাকে বলা হয় ট্রাইট্রেশন। ট্রাইট্রেশন অবশ্যই সেখানে জানো বুরেট পিপেট ইউজ করে ব্যবহার করা হয়, তোমাদের ছবিও আছে বইয়ে, তোমরা এটা 11-12 উঠলে এর প্র্যাকটিক্যাল গুলো করবে। আশা করি আমার ক্লাসে তোমাদের ধারণাটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। তোমরা বইগুলো নিয়ে লিখে লিখে পড়বে, প্র্যাকটিস করবে, এবং কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং পরের ক্লাসের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাই।